হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলআরএনআর ক্লাসেস। আমি অনিরুদ্ধ সাধুখা, তোমাদের অঙ্কের শিক্ষক। আজ আমরা ক্লাস 5-এর 221 নম্বর পাতায় যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো দেখব। দেখো, পাশের স্ক্রিনে তোমরা 221 নম্বর পাতার ছবিটা দেখতে পাচ্ছ, অথবা যাদের অসুবিধা হচ্ছে তারা বইটা পাশে খুলে রাখতে পারো, তোমরা সেখান থেকে ভালো করে বুঝতে পারো। আচ্ছা দেখো, 221 নম্বর পাতার আগে যে সমস্ত পাতায় অঙ্ক আছে সেগুলো অলরেডি তোমাদের আপলোড হয়ে গেছে। তোমরা যারা দেখোনি সেগুলো অবশ্যই দেখে নিও। তো চলো, 221 নম্বর পাতার অঙ্কগুলো করতে গেলে আগে আমাদের ত্রিভুজ সম্পর্কে জানতে হবে। তাহলে একটু আগে ত্রিভুজ সম্পর্কে জেনে নিই, তারপরে আমরা কিন্তু 221 নম্বর পাতার অঙ্কগুলো করব। এইখানে আমরা কি শিখবো আজকে? বেসিক্যালি ত্রিভুজ সম্পর্কে। কি না, ত্রিভুজ। আচ্ছা, ত্রিভুজ কি জিনিস? ত্রিভুজ হচ্ছে এই যে আমরা সরলরেখা পড়েছিলাম, যে তিনটে সরলরেখা দ্বারা সীমাবদ্ধ জ্যামিতিক ক্ষেত্রকে ত্রিভুজ বলা হয়। মানে কীরকম? মানে মনে করো এই একটা তোমার সরলরেখা বা সরলরেখাংশ, এই একটা সরলরেখা আর এই একটা সরলরেখা, এই তিনটে সরলরেখা দ্বারা সীমাবদ্ধ, অর্থাৎ ছবিটা ওপেন হলে হবে না, ক্লোজ ছবি হতে হবে, তবে এই যে জ্যামিতিক চিত্রটা গড়ে উঠলো এটাকে বলা হবে আমাদের ত্রিভুজ। অর্থাৎ যদি সীমাবদ্ধ না হয়, মনে করো এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, আর একটা হলো এই সরলরেখা, কিন্তু কোথাও গিয়ে কি হলো না, এখানটা কিন্তু ক্লোজ হলো না, তাই এটাকে আমরা ত্রিভুজ বলতে পারবো না, কিন্তু এটাকে আমরা ত্রিভুজ বলবো। তাহলে আমরা সংজ্ঞা যদি লিখতে যাই ত্রিভুজের, কি লিখবো? যে তিনটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ জ্যামিতিক চিত্রকে ত্রিভুজ বলা হয়। কি বলা হয়? ত্রিভুজ বলে। তাহলে এই হচ্ছে আমাদের ত্রিভুজ। এবার এই ত্রিভুজের কোনটাকে কি বলে বা নামকরণ কি করে করে দেখো। ত্রিভুজকে নাম দিতে হয়, এ বি সি মনে করো নাম দিলাম আমি। তাহলে কিভাবে লিখবো না, ছোট্ট করে একটা ত্রিভুজ আঁকবো এরকম করে। এটা হচ্ছে ত্রিভুজ এ বি সি, হলো একটি ত্রিভুজ, অর্থাৎ ত্রিভুজকে এইভাবে আমাদের ডিনোট করা হয়, হলো একটি ত্রিভুজ। এটা হচ্ছে এইভাবে ডিনোট করা হলো। তাহলে কি কি সরলরেখা দ্বারা গঠিত হলো এটা? না, এবি সরলরেখাংশ, বিসি সরলরেখাংশ আর এসি সরলরেখাংশ। দেখো এই ত্রিভুজটা কি কি দিয়ে গঠিত? না, এবি সরলরেখাংশ, বিসি সরলরেখাংশ আর এসি সরলরেখাংশ দিয়ে কিন্তু ত্রিভুজটা গঠিত হলো। বোঝা গেল? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এই যে সরলরেখাগুলো আছে ত্রিভুজের, এইগুলোকে কি বলা হয়? ত্রিভুজের বাহু বলা হয়। কি বলা হয়? বাহু। তাহলে ত্রিভুজের কটা বাহু? দেখো, একটা বাহু, দুটো বাহু, তিনটে বাহু। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব? যে ত্রিভুজের বাহুর সংখ্যা কত? বাহুর সংখ্যা, ত্রিভুজের বাহুর সংখ্যা হচ্ছে আমাদের তিনটি। কটা? না, তিনটি। আচ্ছা, এবার দেখো দুটো সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে কোণ উৎপন্ন হয়, এটাও আমরা পড়েছি। দেখো, এটা একটা কোণ, এটা একটা কোণ আর এটা একটা কোণ। তাহলে ত্রিভুজের কোণের সংখ্যা কতগুলো? তাহলে কোণের সংখ্যা কত? না, তিনটি। সব তিন, ত্রিভুজের সব তিন। আচ্ছা, শীর্ষবিন্দু। দেখো, দুটো সরলরেখা যেখানে ছেদ করছে সেগুলো ত্রিভুজের ক্ষেত্রে কি হয়ে যায়? শীর্ষবিন্দু। দেখো, এ একটা শীর্ষবিন্দু, বি একটা শীর্ষবিন্দু আর সি একটা শীর্ষবিন্দু, আর কিন্তু কোনো শীর্ষবিন্দু নেই। তাহলে শীর্ষবিন্দুর সংখ্যা কতগুলো? শীর্ষবিন্দু কটা? তিনটি। তাহলে এই হলো ত্রিভুজ সম্পর্কে একদম গোড়ার কিছু কথা। তাহলে ত্রিভুজ কী জিনিস আমরা জানলাম, ত্রিভুজের বাহু কী জিনিস, বাহুর সংখ্যা কতগুলো, কোণ কী জিনিস, কোণের সংখ্যা কতগুলো, আর শীর্ষবিন্দু কী জিনিস, শীর্ষবিন্দুর সংখ্যা কতগুলো আমরা জানলাম। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও, অথবা তোমরা পজ করে একটু লিখে নাও। দেখো, এবার ত্রিভুজ আঁকার একটা নিয়ম আমরা দেখব। ত্রিভুজ কখন আঁকা যাবে আর কখন আঁকা যাবে না। মানে মনে করো তোমাকে বলল যে 3 সেমি, 4 সেমি, আর একটা বলেছে আমাদের মনে করো 8 সেমি। এই তিনটে বাহু দিয়ে কি ত্রিভুজ আঁকা যাবে? আচ্ছা, এর সঙ্গেই আরেকটা বলি, এর সঙ্গে আবার একটা বলছে 3 সেমি, 4 সেমি আর 7 সেমি। এই তিনটে বাহু দিয়েও কি এরকম সরলরেখা, তিনটে সরলরেখা দিয়ে কি একটা ত্রিভুজ আঁকা যাবে? আরেকটা বলেছে যে 3 সেমি,
4 সেমি আর একটা 5 সেমি। তাহলে এই তিনটে আমাকে সেট দিয়েছে। এইরকম সরলরেখা দিয়ে আমরা কি ত্রিভুজ আঁকতে পারবো? দেখো কি হয়, বলছে যে ত্রিভুজের মনে করো এই তিনটে করে বাহু, যদি আঁকা যাবে কি যাবে না সেটা বুঝতে গেলে সবথেকে বৃহত্তম যে বাহুটা আছে, দেখো প্রথম কন্ডিশনটার ক্ষেত্রে 8 সেমি হচ্ছে এদের মধ্যে বড়, 3 আর 4-এর থেকে 8 বড়, সেইটা যেন বাকি দুটো বাহুর কি হবে যোগফলের থেকে বড় না হয়ে যায়, তাহলে ত্রিভুজ আঁকা যাবে। অর্থাৎ 8 সেমি যেন 3 সেমি আর 4 সেমিকে যোগ করে যেটা পাওয়া যাবে তার থেকে যেন বড় না হয়ে যায়, তাহলে কিন্তু ত্রিভুজ আঁকা যাবে না, ছোট হতে হবে। কি হতে হবে? ছোট হতে হবে। তাহলে দেখো 3 সেমি আর 4 সেমিকে আমরা যোগ করব, কত পাবো? 3 + 4 সমান কত হবে? 7 সেমি। কিন্তু 7 সেমি কি 8 সেমির থেকে বড়? না, একদমই নয়। তাহলে 8 সেমি কি 8 সেমি বড়, তাহলে এটা কি ত্রিভুজ আঁকা যাবে না। তাহলে কি হবে? ত্রিভুজ আঁকা যাবে না। কীরকম ত্রিভুজ হবে? মানে মনে করো তুমি 8 সেমিটা এরকম আঁকবে, তুমি 7 সেমি এরকম আঁকবে, 3 সেমি এরকম আঁকবে আর 4 সেমি এরকম আসবে। কোথাও গিয়ে এটা কিন্তু ক্লোজ হবে না, কোথাও গিয়ে কি হবে না, ছবিটা সম্পূর্ণ হবে না। মানে তুমি যদি নিচে 8 সেমি দাও তাহলে এখানে 3 এখানে 4, এটা কিন্তু সীমাবদ্ধই হবে না, তাহলে এটা ত্রিভুজ আঁকা যাবে না। অর্থাৎ কি, যে বৃহত্তম আমাদের বাহুটা দেবে তার থেকে যেন বাকি দুটো যোগফল বড় হয়, তবেই কিন্তু ত্রিভুজ আঁকা যাবে। যেমন দেখো এইটার কি হবে, 3 সেমি আর 4 সেমি আর 7 সেমি, তাহলে সব থেকে বড় কে? 7 সেমি। তাহলে বাকি দুটো 3 সেমি 4 সেমি, তাহলে যোগ করলে কত হবে? 3 আর 4 মানে হচ্ছে 7 সেমি। দেখো সমান যদি হয়, দেখো 7 সেমি আর এটা হচ্ছে 7 সেমি, সমান যদি হয় তাহলেও কিন্তু ত্রিভুজ আঁকা যাবে না, ত্রিভুজ আঁকা যাবে না। তাহলে কখন যাবে? যদি ছোট হয়। দেখো সবথেকে বৃহত্তম বাহুকে 5 আর বাকি দুটো বাহু 3 আর 4, তাহলে 3 আর 4কে আমি যোগ করব, কত হচ্ছে না 7 সেমি আসছে। তাহলে 7 সেমি অবশ্যই 5 সেমির থেকে বড়, তাহলে এর ক্ষেত্রে কিন্তু আমাদের ত্রিভুজটা আঁকা যাবে। তাহলে কি হবে না ত্রিভুজ অঙ্কন করা যাবে, ত্রিভুজ আঁকা যাবে। তাহলে ত্রিভুজ আঁকার শর্ত যদি বলা হয় যে ত্রিভুজ আঁকার শর্ত কি, তাহলে লিখব বৃহত্তম বাহুর থেকে বাকি দুটো বাহুর যোগফল বড় হতে হবে। কি হতে হবে? বড় হতে হবে, তবেই ত্রিভুজ অঙ্কন করা যাবে। কি হবে না ত্রিভুজ অঙ্কন করা যাবে। দেখো বৃহত্তম বাহুর থেকে বাকি যে দুটো বাহু আছে সেই দুটো যোগফল বৃহত্তম বাহুর থেকে বড় হতে হবে, না হলে কিন্তু ত্রিভুজ আঁকা যাবে না। তাহলে এটা কিন্তু আমাদের ত্রিভুজ আঁকার শর্ত। আশা করি তোমরা উদাহরণ সমেত এটাকে বুঝতে পেরেছো এবং এটা খুব ভালো থিওরি, এটা তোমরা মনে রাখবে। তাই এটাকে স্ক্রিনশট নিয়ে রাখো, অথবা তোমরা পজ করে খাতায় স্টার মার্কস দিয়ে বড় বড় করে লিখে রাখো। দেখো এবার আমরা ত্রিভুজের প্রকারভেদ দেখব। সে ত্রিভুজের প্রকারভেদ দুভাবে করা হয়, একটা হচ্ছে বাহু ভেদে, একটা হচ্ছে কোণ ভেদে। তাহলে ত্রিভুজের প্রকারভেদ, এটাকে প্রথমে কি করব আমরা? বাহু ভেদে। দেখো বাহু ভেদে কি হয়, ত্রিভুজ 3 প্রকার হয়। কি হয়? একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। দেখো এই জিনিসটা কি, মানে যে ত্রিভুজের মনে করো 3টে বাহুই সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। অর্থাৎ এইরকম হবে, 3টে বাহুই মনে করো সমান, মানে মনে করো ফর এক্সাম্পল এটাও 5 সেমি, এটাও 5 সেমি আর এই বাহুটাও কত? 5 সেমি। যদি 3টে বাহুই সমান হয় তখন তাকে কি বলা হয়? সমবাহু ত্রিভুজ। দেখো কি লিখবো না, যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যই সমান তাদের সমবাহু ত্রিভুজ বলে।
সমবাহু ত্রিভুজ বলে। অর্থাৎ সমবাহু ত্রিভুজের কি হয় না, তিনটে বাহুর দৈর্ঘ্য সমান হয়। আচ্ছা, এবার চলে আসি সেকেন্ড টাইপে, এটা 1 নম্বর। 2 নম্বর ভাগ কি না, সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ কি হয় না, যে ত্রিভুজের দুটো বাহু সমান তাদেরকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের দুটো বাহু সমান তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। অর্থাৎ মনে করো এই বাহুটা আর এই বাহুটা পরস্পরের সঙ্গে সমান। ফর এক্সাম্পল, মনে করো এই বাহুটা 7 সেমি, তাহলে এই বাহুটাও 7 সেমি, আর মনে করো এই বাহুটা 5 সেমি। তাহলে এই প্রকার যে ত্রিভুজটা হবে সেটাকে বলা হবে সমদ্বিবাহু ত্রিভুজ। নামের মধ্যে সমদ্বি মানে দুটো সমান বাহু, সমদ্বিবাহু। তাহলে লিখবো যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। ত্রিভুজ বলে। দেখো, তাহলে আশা করি তোমরা সমদ্বিবাহু ত্রিভুজ কী জিনিস সেটা তোমরা বুঝতে পারলে। আচ্ছা, এরপরে আমরা চলে আসি 3 নম্বর টাইপের ত্রিভুজে। বাহুভেদে কি হয় না, বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ। দেখো, বিষমর মধ্যেই নাম লুকিয়ে আছে, মানে সম নয়, একটা বাহু একটার সঙ্গে সমান নয়, অর্থাৎ তিনটে বাহুর দৈর্ঘ্যই আলাদা আলাদা টাইপের। দেখো, এই রকম ত্রিভুজ মানে এইটার সাথে এইটা সমান নয়, বা এটার সাথে কেউ কারোর সঙ্গে সমান নয়। ফর্সে মনে করো এটা যদি মনে করো 4 সেমি হয়, 4 সেমি। আচ্ছা, এটা মনে করো আমাদের 6 সেমি, 6 সেমি, আর এটা হবে 5 সেমি, এইরকম। তাহলে দেখো, একটা বাহুর সঙ্গে সমান নয়, তাহলে এই টাইপের ত্রিভুজকে কি বলা হয়, বিষমবাহু ত্রিভুজ বলা হয়। তাহলে লিখবো যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান, তিনটি বাহুই অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। বিষমবাহু ত্রিভুজ বলে। দেখো, আশা করি তোমরা বাহুভেদে ত্রিভুজগুলো বুঝতে পারলে। এবার এই সমবাহু ত্রিভুজ আর সমদ্বিবাহু ত্রিভুজের আরও 2-1টা বৈশিষ্ট্য আমাদেরকে করতে হবে। কীরকম? দেখো, সমবাহু ত্রিভুজের একটা বৈশিষ্ট্য হচ্ছে এদের প্রত্যেকটা কোণও কিন্তু সমান হয়। এদের প্রত্যেকটা কোণও কিন্তু সমান হয়, এবং প্রত্যেকটা কোণের মান কিন্তু 60 ডিগ্রি করে হয়। কত ডিগ্রি করে হয়? 60 ডিগ্রি করে। অর্থাৎ এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। তাহলে আমি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি লিখতে পারি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে লিখতে পারি আমি এখানে স্পেশাল কেস বলে আমি লিখে রাখছি, মানে নোট বলে। দেখো, নোট কি হয় এর দাগে, যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ 60 ডিগ্রি করে হয়। প্রত্যেকটি কোণ কত ডিগ্রি করে? প্রত্যেকটি কোণ 60 ডিগ্রি করে হয়। দেখো, এটা কিন্তু মনে রাখবে, অর্থাৎ প্রত্যেকটা কোণের মান কিন্তু 60 ডিগ্রি করে হয়। দেখো, আর একটা ডাটা কি, এবার সমদ্বিবাহু ত্রিভুজ নিয়ে। সমদ্বিবাহু ত্রিভুজের কি হয় না, দুটো যে সমান বাহু আছে তার সঙ্গে সংলগ্ন যে অসমান বাহুটা, তাদের মধ্যে যে কোণটা উৎপন্ন হয়, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণ কিন্তু পরস্পরের সঙ্গে সমান হয়। কত ভ্যালু সেটা বোঝা যায় না, সেটা বিভিন্ন কন্ডিশনের উপর নির্ভর করে, কিন্তু এই কোণটা আর এই কোণটা কি হয়, পরস্পরের সঙ্গে সমান হয়। তাহলে আমরা কি লিখব না, সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর সাথে অসমান বাহু দ্বারা গঠিত
কোণদ্বয় পরস্পরের সমান হয়। কি হয় না পরস্পরের সমান হয়। দেখো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ সমান বাহু যে দুটো আছে তার সঙ্গে যে অসমান বাহুটা আছে এর সঙ্গে যে কোণদ্বয় অর্থাৎ এই কোণটা আর এই কোণটা উৎপন্ন হলো, এই কোণ দুটো কী হবে, এই কোণ দুটো পরস্পরের সঙ্গে আমার সমান হবে। আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটা কোণই অসমান হয়। তাহলে এই গেল আমাদের বাহুভেদে ত্রিভুজ। তাহলে বাহুভেদে ত্রিভুজ ক প্রকার? 3 প্রকার: সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। সমবাহু মানে 3টে বাহুই সমান, সমদ্বিবাহু মানে 2টো বাহু সমান, আর বিষমবাহু ত্রিভুজ মানে একটা বাহুও সমান নয়, আর তাদের দুটোর প্রপার্টি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এটা খুবই ইম্পর্টেন্ট জায়গা, তাই তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে লিখে নাও। এবার আমরা ত্রিভুজের প্রকারভেদ কোণ ভেদে দেখব। দেখো, কোণ ভেদে ত্রিভুজ ক প্রকার? কোণ ভেদে দেখো, কোণ ভেদে প্রথমেই যেটা হয় সেটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। আমরা কোণ পড়েছিলাম, সেখান থেকে দেখো রিলেটেড আছে সমকোণী। সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ মানে কি? মানে মনে করো ত্রিভুজের যে 3টে কোণ, সেই 3টে কোণের, আচ্ছা এই প্রসঙ্গে তোমাদেরকে একটা কথা বলে রাখি যে ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কিন্তু অবশ্যই 180 ডিগ্রি হয়। এটাকে এই নিচে আমি লিখে রাখছি নোট বলে। দেখো দেখো প্রথমেই কি নোট বলে যে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি মানে কি হয়, যোগফল কত হয় না 180 ডিগ্রি হয়। তুমি যে ত্রিভুজই নিয়ে এসো, যেমন ত্রিভুজই নিয়ে এসো, সমস্ত ত্রিভুজের 3টে কোণের পরিমাপ করে যদি আমরা যোগ করি অলওয়েজ দেখবো আমরা 180 ডিগ্রি পাচ্ছি। আর যদি 180 ডিগ্রি না পাই তাহলে জানবে কোথাও ভুল হয়েছে, ওটা ত্রিভুজ হয়নি। দেখো ত্রিভুজের 3টে কোণের সমষ্টি অলওয়েজ কি হবে, 180 ডিগ্রি হবে। দেখো সমকোণী ত্রিভুজে চলে আসি। এবার বলছে যে ত্রিভুজের একটা কোণ সমকোণ, মানে এই রকমভাবে একটা ত্রিভুজ তৈরি হবে। এই দেখো একটা কোণ কি হলো, সমকোণ, মানে 90 ডিগ্রি হয়ে গেল। সেই ত্রিভুজটাকে আমাদের কি বলা হবে? সেই ত্রিভুজটাকে আমাদের বলা হবে সমকোণী ত্রিভুজ। দেখো প্রত্যেকটা কোণ কিন্তু সমকোণ হয় না। প্রত্যেকটা কোণ সমকোণ হলে ত্রিভুজটা কিন্তু আর ত্রিভুজ থাকবে না, একটা চতুর্ভুজ হয়ে যাবে। তাহলে কি একটা কোণ সমকোণ, বাকিগুলো সূক্ষ্ম কোণ হয়। তাহলে সমকোণী ত্রিভুজের সংজ্ঞা লিখলে কি লিখব না, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। তাকে কি বলা হয় না, সমকোণী ত্রিভুজ বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা কি দেখব না, সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ। দেখো সূক্ষ্মকোণী ত্রিভুজটা কি জিনিস? যে ত্রিভুজের 3টে কোণই সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলা হয়। মানে এই রকম যে ত্রিভুজের কি হয় না, 3টে কোণই সূক্ষ্মকোণ, অর্থাৎ 3টে কোণই কি 90 ডিগ্রির থেকে কম হতে হবে। 90 ডিগ্রির থেকে কত হতে হবে, কম হতে হবে, তাকে বলা হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ। মানে মনে করো এইটা তোমার হলো 60 ডিগ্রি, এটা এটা 60 ডিগ্রি নয়, মানে মনে করো এটা হচ্ছে 80 ডিগ্রি। 80 ডিগ্রি, এটা তোমার 60 ডিগ্রি, আর এটা তোমার 40 ডিগ্রি। তাহলে এই যে ত্রিভুজে 3টে কোণই দেখো কি হলো, 3টে কোণই আমাদের সূক্ষ্মকোণ, এবং 3টে কোণের যোগফল দেখো কত আসছে, 3টে কোণের যোগফল কিন্তু 180 অবশ্যই হতে হবে। তাহলে এই রকম কোণকে আমরা কি বলবো, সূক্ষ্মকোণী ত্রিভুজ বলবো, কোণ বিশিষ্ট ত্রিভুজকে। তাহলে যে ত্রিভুজের 3টি কোণই সূক্ষ্মকোণ তাকে
সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর চলে আসি আমরা কি না স্থূলকোণী ত্রিভুজে। দেখো স্থূলকোণী ত্রিভুজ কি বলছে না, যে ত্রিভুজের একটা কোণ স্থূলকোণ, এইরকম যে ত্রিভুজের একটা কোণ কি হবে স্থূলকোণ, অর্থাৎ 90 ডিগ্রির থেকে বেশি কোণ হবে স্থূলকোণ, মানে মনে করো এটা তোমার 120 ডিগ্রি, সেই রকম ত্রিভুজকে কি বলা হবে স্থূলকোণী ত্রিভুজ। দেখো একটা কোণ যদি স্থূলকোণ হয় বাকি দুটো অবশ্যই কি হবে সূক্ষ্মকোণ। তাহলে কি লিখবো না যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ এবং বাকি দুটি সূক্ষ্মকোণ, তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। স্থূলকোণী ত্রিভুজ বলে। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এটার স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা সমকোণী ত্রিভুজকে নিয়ে একটু আলোচনা করব ডিপে। দেখো সমকোণী ত্রিভুজ একটা স্পেশাল টাইপের ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কি হয় না, যে ত্রিভুজের একটা কোণ সমকোণ তাকে কি বলা হয় সমকোণী ত্রিভুজ। তাহলে যদি আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকি তাহলে মোটামুটি এইরকম দাঁড়াবে। মোটামুটি দাঁড়ালো সমকোণী ত্রিভুজ। দেখো ত্রিভুজের নাম কি এবিসি। তাহলে এবিসি ত্রিভুজের সমকোণ কোনটা না কোণ এবিসি। দেখো এবার এই ত্রিভুজের কোণটাকে কি বলে আমাকে একটু জানতে হবে। দেখো ত্রিভুজের নিচে যেটা থাকে, নিচে যে বাহুটা থাকে সেই বাহুটাকে কি বলা হয় ভূমি বলা হয়। কি ভূমি, অর্থাৎ ভূমিতে দাঁড় করানো থাকে ওই জন্য এটাকে বলা হয় ভূমি, মানে ভূমিতে পাতা থাকে। আচ্ছা যেটা লম্বভাবে দাঁড়িয়ে আছে খাড়াভাবে ভূমির সাথে সেটাকে বলা হয় লম্ব। কি লম্ব, লম্বু নয় লম্ব, কি লম্ব। আর এই যে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি কোণ, এই 90 ডিগ্রি কোণের ঠিক অপোজিটে যে বাহুটা আছে তাকে বলা হয় আমাদের অতিভুজ। তাহলে কি বলা হয় এটাকে বলা হয় অতিভুজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে ছবি অনুযায়ী যে ত্রিভুজ এবিসি হলো কি না সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ যার কোন সমকোণ, কোণ এবিসি হলো সমকোণ বা 90 ডিগ্রি। আর তাহলে কি হবে না বিসি হচ্ছে আমাদের ভূমি। আচ্ছা এবি হচ্ছে আমাদের লম্ব। আর এসিকে কি বলা হয় সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। কি না অতিভুজ। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর অতিভুজই হচ্ছে আমাদের এই যে অতিভুজ, এই সমকোণী ত্রিভুজটার সব থেকে বড় বাহু। না লম্ব বড় হবে না ভূমি বড় হবে, সব থেকে বড় কে হবে অতিভুজ। তাহলে আমরা কি লিখব না সমকোণী ত্রিভুজের অতিভুজ হলো অতিভুজ মানে ওই জন্যই বলা হয় একে অতিভুজ। ভুজ মানে কি, ভুজ মানে হচ্ছে বাহু মানে হাত, অতি মানে বড় আর কি, অতিভুজ ওই জন্য বলা হয় অতি বড় অতিভুজ। অতিভুজ হলো সব থেকে বড় বাহু। দেখো তাহলে এটা তোমরা কিন্তু মনে রাখবে। এইবার সমকোণী ত্রিভুজ নিয়ে আর একটা কথা বলি। দেখো আর একটা টাইপের সমকোণী ত্রিভুজ হয় যেটাকে বলা হয় সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ।
সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো এটা আবার কি জিনিস, দেখো যদি সমকোণ আর দুটো সমান বাহু একসঙ্গে একটা ত্রিভুজের মধ্যে থাকে তাহলে কীরকম হবে। দেখো দেখো অতিভুজ সব থেকে বড়, অতিভুজ বাকি দুটোর সঙ্গে সমান হবে না, তাহলে এটা একটা সমকোণ। আর যদি এই বাহুটা আর এই বাহুটা যদি সমান হয়, যদি একটা ত্রিভুজ তৈরি করে, তাহলে এটাকে বলা হবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। মানে মনে করো নাম দিলাম আমরা এ বি সি, তাহলে কি হয়, এবি হচ্ছে লম্ব আর বিসি হচ্ছে ভূমি, তাহলে এবি কি লম্ব আর বিসি হচ্ছে ভূমি, আর এসি কি, এসি হচ্ছে অতিভুজ, অতিভুজ। কি হয় সেক্ষেত্রে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে লম্ব আর ভূমির দৈর্ঘ্য সবসময় এক হয়, লম্ব আর ভূমির দৈর্ঘ্য কি হবে, এক হবে। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয় না, লম্ব সমান ভূমি হয়, লম্ব আর ভূমি এক হয়, অর্থাৎ লম্বের দৈর্ঘ্য আর ভূমির দৈর্ঘ্য আমাদের সমান হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কখনো লম্বর সঙ্গে অতিভুজ সমান হয় না, বা ভূমির সঙ্গে অতিভুজ কিন্তু কখনোই সমান হয় না, লম্বর সাথে ভূমি সমান হয়। অতিভুজ সবসময় বড়ই হবে, অতিভুজ এদের থেকে বড়ই হবে। ঠিক, আরেকটা কি জিনিস দেখো, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি, তাই এই কোণটা আমার স্পেসিফিক কত না 90 ডিগ্রি। এবার আমরা কি পড়েছি যে সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর সঙ্গে অসমান বাহু সংলগ্ন যে কোণ দুটো থাকে, দেখো এই ক্ষেত্রে এই দুটো কি হয়, পরস্পরের সমান হয় না। তাহলে ত্রিভুজের 180 ডিগ্রি যদি সমষ্টি হয়, তিনটে কোণের সমষ্টি, তাহলে এই কোণটা আর এই কোণটা কত পড়ে থাকবে, 90 ডিগ্রি পড়ে থাকবে। তাহলে এই দুটো হাফ হাফ করে হয়ে যাবে, অর্থাৎ কোণগুলো কত হয়, তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলো স্পেসিফিক, ত্রিভুজের কোণগুলি হলো দেখো একটা তো 90 ডিগ্রি কোণ থাকেই, বাকি দুটো কি হয়, বাকি দুটো হয় 45 ডিগ্রি করে, 45 ডিগ্রি আর 45 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা কত হয় 45 ডিগ্রি, আর এই কোণটাও কত হয় 45 ডিগ্রি, অর্থাৎ 90-এর অর্ধেক, হাফ। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলি কি হয়, 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি। আর সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলবো না, যে সমকোণী ত্রিভুজের লম্ব এবং ভূমি পরস্পরের সঙ্গে সমান, মানে দৈর্ঘ্য সমান, তাদেরকে বলা হবে আমাদের সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই গেল আমাদের সমকোণী ত্রিভুজ নিয়ে একটু ডিটেলসে আলোচনা। খুবই ইম্পর্টেন্ট জিনিস, খুবই কোর কনসেপ্টের জিনিস, তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে কিন্তু একটু লিখে নাও। দেখো আমরা যথেষ্ট থিওরি পড়ে ফেলেছি, এবার আমরা 211 পাতার অঙ্কগুলো করব। দেখো একেরটা কি বলেছে, 3 সেমি 6 সেমি ও 9 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ দিয়ে কি ত্রিভুজ তৈরি করা সম্ভব, যুক্তি দিয়ে লিখি। দেখো একেরটা, তাহলে আমরা প্রথম যে থিওরিটা পড়েছিলাম যে ত্রিভুজ কীভাবে তৈরি করা সম্ভব, দেখো 3 সেমি 6 সেমি 9 সেমির মধ্যে সব থেকে বড় কে, 9 সেমি, তাহলে কে কে পড়ে রইল না 3 সেমি আর 6 সেমি, তাহলে কি বলেছে 3 সেমি 6 সেমি আর 9 সেমি এই আছে। তাহলে আমরা কি সব থেকে বড় হচ্ছে 9 সেমি, তাহলে ছোটো দুটো কে 3 সেমি আর 6 সেমি, এই দুটোকে যোগ করব, তাহলে 3 যোগ 6 মানে হচ্ছে 9 সেমি। তাহলে 9 সেমির সঙ্গে দেখো 9 সেমি সমান হয়ে গেল, তাহলে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়, ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। কারণ কি, কারণ ত্রিভুজ তখনই আঁকা যাবে, ত্রিভুজ তখনই আঁকা যাবে যখন ক্ষুদ্রতম বাহু দুটির যোগফল বৃহত্তম বাহুর থেকে বড় হবে, বাহুর থেকে বড় হবে, সমান হলেও কিন্তু হবে না। তাহলে এটাই হচ্ছে আমাদের যুক্তি। তাহলে এবার দুয়েরটা দেখি, সমকোণী ত্রিভুজ কি কখনো সমবাহু ত্রিভুজ হবে, যুক্তি দিয়ে লিখি। না, কখনোই হবে না, না হবে না। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে, কিন্তু কখনোই সমকোণী সমবাহু ত্রিভুজ হবে না, কারণ অতিভুজের দৈর্ঘ্য লম্ব এবং ভূমির থেকে অলওয়েজ বড় হবে, কারণ অতিভুজ সর্বদা
ভূমি ও লম্ব থেকে বড় হবেই, লম্ব থেকে বড় হবে। দেখো এবার তিনেরটা কি বলছে, সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম কি? অতিভুজ। দেখো 4টা কি বলছে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের 3টি কোণের মান কি কি হবে? এইমাত্র লিখেছি, 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি। 5টা সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে? ছবি এঁকে দেখাই। দেখো এটা আমাদের করানো ছিল, তবু বলে দিচ্ছি আরেকবার, যে ত্রিভুজের 3টি কোণই সূক্ষ্মকোণ, তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। ছবি যদি আঁকতে বলে তোমরা স্কেল পেন্সিলে করে আঁকবে এইরকম একটা ছবি, ব্যাস। এটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণী ত্রিভুজের ছবি। দেখো তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। এরপর কি বলেছে, সমকোণী ত্রিভুজ কখন সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে? যখন ভূমি ও লম্ব দৈর্ঘ্য সমান হবে। যখন ভূমি ও লম্বের দৈর্ঘ্য সমান হবে। 7টা কি বলছে, একটি ত্রিভুজের 2টি কোণের প্রত্যেকটির মান সমকোণ বা 90 ডিগ্রি হতে পারে কি? যুক্তি দিয়ে লিখি। না, হতে পারে না। না হতে পারে না, কারণ ত্রিভুজের 3টি কোণের সমষ্টি, 3টি কোণের সমষ্টি কত না 180 ডিগ্রি। তাই দুটো কোণ 90 ডিগ্রি হতে পারে না, 90 ডিগ্রি হতে পারে না। কেন না, দেখো দুবার যদি আমি 90কে যোগ করে দিই, 90 তাহলে কত হচ্ছে? 180 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে দুটো যদি 90 ডিগ্রি কোণ হয়ে যায় তাহলে আর একটা 0 ডিগ্রি কোণ হবে, তাহলে কোনো কোণই উৎপন্ন হবে না। তাহলে এটা কিন্তু কখনোই সম্ভব নয়। 0 ডিগ্রি কিন্তু কখনো ত্রিভুজের কোনো কোণ হতে পারে না, সেই কারণে কিন্তু আমাদের হবে না। দেখো এবার 8টা কি বলছে, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান কত ডিগ্রি? 60 ডিগ্রি। দেখো 9, সমকোণী ত্রিভুজে সমকোণ ছাড়া অপর দুটো কোণের সমষ্টি কত? এটা ভালো। তাহলে সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অপর দুটো কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। কত হবে? ওটাও হবে 90 ডিগ্রি, কারণ সমকোণ একা হচ্ছে 90 ডিগ্রি আর টোটাল সমষ্টি কত? 180 ডিগ্রি। সেখান থেকে যদি আমি 90 ডিগ্রিকে বাদ দিই, দেখো 90 ডিগ্রি আমাদের পড়ে থাকছে। তাহলে বাকি যে দুটো কোণ থাকছে তাদের সমষ্টি কত হচ্ছে? 90 ডিগ্রি হবে। দেখো 10টা কি বলছে, 5 সেমি, 2 সেমি ও 8 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি করা কি সম্ভব? যুক্তি দিয়ে লেখো। দেখো আবার সেই এক প্রশ্ন, 5 সেমি, 2 সেমি আর 8 সেমি। তাহলে দেখো বৃহত্তম বাহুকে 8 সেমি, তাহলে ক্ষুদ্রতম বাহু দুটো কে কে? 5 সেমি আর 2 সেমি। তাহলে যোগ করব, 5 আর 2 কত হয় না 7 সেমি। তাহলে 7 সেমি কি 8-এর থেকে বড়? না, 8-এর থেকে ছোট। তাহলে 8 সেমির থেকে ছোট, তাহলে ত্রিভুজ তৈরি করা যাবে না। লিখবো না যাবে না, না যাবে না, কারণ ত্রিভুজ অঙ্কন করতে গেলে ক্ষুদ্রতম বাহুদ্বয়ের সমষ্টি, ক্ষুদ্রতম বাহুদ্বয়ের সমষ্টি বৃহত্তম বাহুর থেকে বড় হতে হবে, দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার 11টা কি বলেছে না, সমকোণী ত্রিভুজে একটি কোণের মান 30 ডিগ্রি হলে
অপর কোণ দুটির প্রত্যেকটির মান কত? দেখো সমকোণী ত্রিভুজ বলেছে, তাহলে সমকোণী ত্রিভুজের তো একটা কোণের মান 90 ডিগ্রি হবেই হবে, তো নো ডাউট। মনে করো এটা 90 ডিগ্রি, একটা মনে বলছে 30 ডিগ্রি, একটা আমাকে বলছে 30 ডিগ্রি, তাহলে অপর কোণটার মান কত হবে? তাহলে দেখো অপর যে দুটো কোণ থাকে লিখবো সমকোণী ত্রিভুজের একটি কোণের মান কত হবে না 90 ডিগ্রি হবেই হবে। আর বাকি দুটো কোণের সমষ্টি কত হবে না বাকি দুটো কোণের সমষ্টি কত না 90 ডিগ্রি হবে। তাহলে সেখান থেকে একটা কোণ 30 ডিগ্রি, একটি কোণ 30 ডিগ্রি, তাহলে অপর কোণ কি হবে? অপর কোণ 90 ডিগ্রি থেকে বাদ যাবে, 90 ডিগ্রি বিয়োগ 30 ডিগ্রি, তাহলে কত হবে না 60 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে না 60 ডিগ্রি। তাহলে ত্রিভুজের তিনটি কোণ কি কি হবে? তাহলে অতএব ত্রিভুজের কোণ তিনটি হলো, দেখো একটা তো 90 ডিগ্রি হবে, একটা 30 ডিগ্রি আমাকে দেওয়া আছে, আর একটা কত হবে না 60 ডিগ্রি। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। আর এখানেই আমাদের ত্রিভুজ সম্পর্কিত আলোচনা শেষ হলো। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে, তাহলে অবশ্যই তোমরা একটি করে লাইক, একটা করে কমেন্ট এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। আর তোমাদের ক্লাস 5-এর অন্যান্য সাবজেক্টে যদি নোটস MCQ নেওয়ার দরকার হয় তাহলে আমাদের ওয়েবসাইট lrnr.in তোমরা অবশ্যই ভিজিট করবে। চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে পরবর্তী অঙ্ক নিয়ে পরবর্তী ভিডিওতে।